ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS9 পেপারটি রয়েছে ভারতের ইতিহাস 1526 থেকে 1757, এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের এই পেপারটিতে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানে 2 নম্বরের শর্ট প্রশ্ন লিখতে হবে 5টি 10 নম্বর, আর 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি 20 নম্বর। পরীক্ষায় 9টি টিকা থাকবে। আর 10 নম্বরের যে প্রশ্ন সেটি লিখতে হবে 2টি 20 নম্বর। পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে। এই 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখন এই পেপারটির যে সিলেবাস সেটা কি রয়েছে আমরা একবার একটু দেখে নেব। দেখো, DS9 ভারতের ইতিহাস 1526 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ 1526-এ যে পানিপথের প্রথম যুদ্ধ হয়, বাবর ভারতবর্ষে আসেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস রয়েছে এই পেপারটিতে। 1526 থেকে শুরু হচ্ছে আর 1757 গিয়ে শেষ হচ্ছে। 1757-র পলাশির যুদ্ধ হয় এবং ইংরেজরা ভারতবর্ষে আসে, এই জায়গা পর্যন্ত আমাদের এই পেপারে রয়েছে। একদিকে মুঘলরা আসছে বাবর 1526, আর 1757 ইংরেজরা আসছে। মাঝের এই মুঘল যুগের ইতিহাস রয়েছে আমাদের এই পেপারে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই মুঘল যুগের ইতিহাসকে দুটো পেপারে ভাগ করে দুটো আলাদা আলাদা পেপার করা আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হয়েছে, সমস্ত মুঘল যুগের ইতিহাসটা একটা পেপারে রাখা হয়েছে। ফলে সিলেবাস যেমন বড় হয়েছে, সাজেশনও কিন্তু এই পেপারের অনেক বড় হবে। কারণ মুঘল যুগের উপরে অনেক বড় চ্যাপ্টার এবং অনেক প্রশ্ন হয়। একেবারে প্রথমেই 1526-এ বাবরের আগমন থেকে শুরু করে এখানে ঔরঙ্গজেব পর্যন্ত এই 5 জন যে মুঘল সম্রাট রয়েছেন, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব, এই 5 জনেরই তাদের জীবনের যে সমস্ত উল্লেখযোগ্য কাজকর্ম সেগুলো আমাদের সবার আগে পড়তে হবে। যেমন বাবর 1526-এ ভারতে আসছেন, তাহলে বাবরের ভারত আক্রমণের গুরুত্ব তাৎপর্য কি, বাবরের পানিপথের যুদ্ধের গুরুত্ব কি, খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি। বাবরের পরে আসছে হুমায়ুন, তো হুমায়ুনের সাথে আফগান নেতা শেরশাহের যুদ্ধ হয়, কনৌজ এবং বিলগ্রামের যুদ্ধ, চৌসার যুদ্ধ, এবং এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে চলে যান, দেশ ছেড়ে পালিয়ে যান। তাহলে মুঘলদের সাথে আফগানদের দ্বন্দ্ব বাদে 1526 থেকে 1556 পর্যন্ত, প্রথম পানিপথ থেকে দ্বিতীয় পানিপথ পর্যন্ত, এই সময়টা হচ্ছে মুঘল আফগান দ্বন্দ্বের ইতিহাস। এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এরপরে আকবর ক্ষমতা, মানে শেরশাহ আসছেন, শেরশাহ ক্ষমতা আসার পরে তিনি যে প্রশাসনিক সংস্কার করেছিলেন, তার যে কৃতিত্ব অবদান সেটা আমাদের পড়তে হবে। তার কবলিয়াত পাট্টা একাধিক সংস্কার আছে। এরপরে আকবর আসছেন ক্ষমতায়। আকবর যে শুরুতেই পানিপথে দ্বিতীয় যুদ্ধ করছেন এবং আফগান শক্তিকে ধ্বংস করছেন, এই দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আমাদের পড়তে হয়। আকবর ক্ষমতায় আসার পর মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণ ঘটে, অর্থাৎ মুঘলদের সাম্রাজ্য বিস্তার ঘটে। তাহলে আকবরের সাম্রাজ্য বিস্তার নীতিটা কি? আকবর একটা নিজস্ব ধর্ম প্রবর্তন করেন, আকবরের ধর্ম দিন ইলাহি। তাই সেই আকবরের ধর্মনীতি ভালো করে পড়তে হবে। আকবর রাজপুতদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন, তা আকবরের রাজপুত নীতি পড়তে হবে, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি, আকবরের ধর্মনীতি, এগুলো সবই আমাদেরকে কিন্তু পড়তে হয়। এরপর জাহাঙ্গীরের রাজত্বকাল। জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলাদেশে 12 জন জমিদার, যাকে আমরা বলি 12 ভূঁইয়া, এরা বিদ্রোহ করে, সে 12 ভূঁইয়ার বিদ্রোহ। জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল যুগে নূরজাহান চক্র গড়ে ওঠে, সেই নূরজাহান চক্র আমাদের পড়তে হবে। এরপরে আসে শাহজাহান। শাহজাহানের রাজত্বকালে যে স্বর্ণ যুগ বলা হয় শিল্পকলার ইতিহাসকে, সেই মুঘল যুগের শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য আমাদের জানতে হবে। এবং শাহজাহান কি ভূমিকা নিচ্ছেন, শাহজাহানের মধ্য এশিয়া নীতি কি, তিনি কাবুল কান্দাহার দখল করার পরিকল্পনা করেন, সেই মধ্য এশীয় নীতিও আমাদেরকে পড়তে হয়। শাহজাহানের রাজত্বকালের শেষ দিকে দরবারে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়, অভিজাতদের মধ্যে দলাদলি শুরু হয়, এবং যে উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দেয়, সেই উত্তরাধিকার দ্বন্দ্ব কি, অভিজাতদের মধ্যে দলাদলি কি, গোষ্ঠী দ্বন্দ্ব কি, এগুলো সব আমাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর আসছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব 25 বছর দক্ষিণ ভারতে যুদ্ধ করেন, যাকে বলা হয় দাক্ষিণাত্য নীতি বা দাক্ষিণাত্য ক্ষত। তো এটা ভালো করে পড়তে হবে। ঔরঙ্গজেবের রাজপুত নীতি পড়তে হবে, ঔরঙ্গজেবের ধর্মনীতি পড়তে হবে, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ধর্মনীতি কি ভূমিকা নিয়েছিল, এগুলো আমাদেরকে জানতে হয়। তো এগুলো ছিল রাজরাজাদের ইতিহাস, এগুলো আমাদেরকে পড়তেই হবে। পাশাপাশি মুঘল যুগের সব কিছু, মুঘল যুগের ব্যবসা বাণিজ্য, আভ্যন্তরীণ বাণিজ্য, বহির্বাণিজ্য, সব ভারত মহাসাগরীয় বাণিজ্য এবং ভারত মহাসাগরীয় বাণিজ্যে ডাচদের ভূমিকা, ইউরোপীয়দের ভূমিকা, পর্তুগিজদের ভূমিকা, ইংরেজদের ভূমিকা, এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হয়, মুঘল যুগের মধ্যেই রয়েছে। আবার মুঘল যুগে বস্ত্র বয়ন শিল্প খুব গুরুত্বপূর্ণ একটা শিল্প ছিল, এই বস্ত্র বয়ন শিল্প পড়তে হবে। মুঘল যুগের কারখানা ব্যবস্থা কেমন ছিল,
মুঘল যুগের ব্যাংকিং ব্যবস্থা, হুন্ডি ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা, এগুলো সব পড়তে হবে। মুঘল যুগের যে প্রধান প্রধান কৃষিজ ফসল, কৃষিজ ফসল, মুঘল যুগের জলসেচ ব্যবস্থা, মুঘল যুগের সুরাট বন্দরের গুরুত্ব, এগুলো সব পড়তে হবে। আবার মুঘল যুগের যে প্রধান যে দুটি প্রশাসনিক বৈশিষ্ট্য ছিল, একটি ছিল মনসবদারি প্রথার বৈশিষ্ট্য ও বিবর্তন, আর একটি ছিল জায়গিরদারি প্রথা তার সংকট। এই মনসবদারি প্রথা, জায়গিরদারি সংকট, এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। পাশাপাশি অর্থনৈতিক সংকট, কৃষি সংকট, কৃষকদের বিদ্রোহ, জমিদারদের বিদ্রোহ, জমিদারদের শ্রেণী বিভাগ, অভিজাত শ্রেণীর গঠন, নারীদের অবস্থা, সমাজের গঠন, এগুলো সব আমাদের পড়তে হবে। মুঘল যুগের সুফি সিলসিলা, এরকম একাধিক প্রশ্ন রয়েছে এই মুঘল যুগের উপরে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাই এই হলো সিলেবাস। দেখো এবার 1757, তারপর ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তারপরে দেখা যায় যে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে অষ্টাদশ শতকে। তো অষ্টাদশ শতকের বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থানগুলো কেমন ছিল? বিশেষ করে মুর্শিদ কুলির নেতৃত্বে বাংলাদেশের উত্থান, সুজাউদ্দৌলার নেতৃত্বে অযোধ্যার উত্থান, মীর নিজামুদ্দিন চিনকিলিস খাঁয়ের নেতৃত্বে হায়দ্রাবাদের উত্থান, এই তিনটি আঞ্চলিক রাজ্যের উত্থান আমাদেরকে পড়তে হয়। অষ্টাদশ শতকটা ছিল মুঘল সাম্রাজ্যের পতনের যুগ, ইংরেজ শক্তির উত্থানের যুগ। তাহলে অষ্টাদশ শতকে ভারতের একটা অন্ধকারের যুগ ছিল, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, অষ্টাদশ শতকের বিতর্ক, সেটা আমাদেরকে পড়তে হয়। মুঘল রাষ্ট্রের প্রকৃতিটা কেমন, আলিগড় ঐতিহাসিকরা কি ব্যাখ্যা দিয়েছেন এখানে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো কি ছিল, এবং এই পতনের কারণে অর্থনৈতিক সংকট কি ভূমিকা নিচ্ছে, জায়গিরদারি সংকট কি ভূমিকা নিচ্ছে, জমিদাররা কি ভূমিকা নিচ্ছে, কৃষক বিদ্রোহগুলোর কি ভূমিকা। ঔরঙ্গজেবের রাজত্বকালে শিবাজির উত্থান ঘটে, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান, শিবাজির মারাঠা প্রশাসনিক ব্যবস্থা, মুঘলদের সাথে মারাঠাদের দ্বন্দ্ব, মুঘলদের সাথে শিখ শক্তির দ্বন্দ্ব, এগুলো সবই আমাদেরকে কিন্তু এই পেপারটিতে পড়তে হবে। অসংখ্য প্রশ্ন রয়েছে। বিগত বছর 2025 টু 26-এর যে প্রশ্ন DS11-এ, সেই প্রশ্নগুলো যদি বাদ দেওয়া হয়, সেগুলো বাদ দিলে আর বাদ বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি সাজেশনে রেখেছি, একটা কম্প্যাক্ট ফাইনাল সাজেশন। এর মধ্যেই তোমরা 100% কমন পাবে, 100% কমনযোগ্য সাজেশন। এই সাজেশনের সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্স ক্লিক করলে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে দেখবে মুঘল যুগের উপরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমাদের সাজেশনের সব প্রশ্নের উত্তর তো দেওয়া আছেই, সাজেশনের বাইরেও সিলেবাস কেন্দ্রিক আরও অসংখ্য প্রশ্নের উত্তর কিন্তু সেখানে দেওয়া আছে। তোমাদের এই 5th সেমিস্টারের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তোমাদের প্রশ্নগুলো ইউটিউবে লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। আমি এখন অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর DS9 পেপারটি 2026 টু 27 শিক্ষাবর্ষের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর DS9 সাজেশন 2026 টু 27, গ্রুপ সি, মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, পরীক্ষায় 5টি আসবে, দুটি লিখতে হবে 20 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো দেখবে দেখো, এটি মুঘল যুগের ইতিহাস, এই পেপারে অনেক বড় সিলেবাস, তার জন্য অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে। বাবরের ভারত আক্রমণের তাৎপর্য আলোচনা করো। পরেরটি দেখো মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। পরেরটি মুঘল আমলে কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো। আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি ব্যাখ্যা করো। মুঘল আমলের জায়গিরদারি সংকট ব্যাখ্যা করো। অষ্টাদশ শতক কি অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। মুঘল আমলের জমিদার শ্রেণীর শ্রেণীবিভাগ করো। মুঘল শিল্পকলা স্থাপত্য ভাস্কর্যের বর্ণনা দাও। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। বাংলায় মারাঠা আক্রমণের কারণ ও ফলাফল লেখো। শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান সম্পর্কে লেখো। মুঘল আমলে প্রধান প্রধান কৃষিজাত ফসলের বর্ণনা দাও। 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল। শেষ প্রশ্ন, মুঘল আমলে ব্যাংকিং ব্যবস্থা বা হুন্ডি ব্যবস্থা সম্পর্কে লেখো। এখানে 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই 17টা প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর। পরীক্ষায় 9টি টিকা থাকে, সেই 9টি টিকা কমন পেতে যে টিকাগুলো পড়বে: আবুল ফজল, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব, জাপ্তি ব্যবস্থা, খুদকস্ত পাইকস্ত, শাহজাহানের মধ্য এশিয়া নীতি, ঔরঙ্গজেবের রাজপুত নীতি। ঔরঙ্গজেবের ধর্মনীতি কিভাবে মুঘল পতন ডেকে আনে, দিন-ই ইলাহি, শুল-ই-কুল। আকবরের ধর্মনীতি থেকে এই দুটো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা আসতে পারে। হায়দ্রাবাদের উত্থান, মুঘল আমলের কারখানা। তোমরা এখানে অযোধ্যার উত্থানও কিন্তু অবশ্যই দেখতে পারো, বা বাংলার উত্থান। অযোধ্যার উত্থান আগে লাস্ট ইয়ার পড়ে গেছে, তোমরা হায়দ্রাবাদের উত্থান অবশ্যই ভালো করে পড়বে, পাশাপাশি বাংলার উত্থান।
এরপরে দেখো মুঘল আমলে কারখানা, খালিশা জায়গির পায়বাকি, সুরাট বন্দরের গুরুত্ব, মনসবদার জায়গিরদারের পার্থক্য, মুঘল যুগের সুফি সিলসিলা, জাট ও সওয়ার, ইউরোপীয় পর্যটকদের বিবরণ, বার্নিয়ের বিবরণ এবং কাবুলিয়াত ও পাট্টা। এখানে 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে 4টে টিকা তোমরা কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।